দফা দাবিতে অসহযোগ ঘিরে রাজধানী বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অভিযোগ। শিক্ষার্থীদের উপর গুলি বন্ধ চেয়ে 2 আইনজীবীর করা রিট হাইকোর্টে খারিজ। আইন মেনে সব পক্ষকে অধিকার প্রয়োগের আহ্বান। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান। এবং বোমার আঘাতে না রকেট হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। লেবানন ছাড়ার নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার জেরে সরকারের পদত্যাগ দাবিতে এক দফা নিয়ে রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অংশ নিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। শাহবাগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজধানীর পরিস্থিতি জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচি অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সবাই কিন্তু এনেছে, সেই জন্য এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতার একাংশ। সেখানে 50টি অ্যাম্বুলেন্স ভাঙচুর সহ আগুন দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ জানান বিএসএমএমইউ এর কর্মকর্তা কর্মচারীরা। এরা জামাত শিবির সন্ত্রাসী বহিরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে, হাসপাতাল পুড়াই দিয়েছে, গাড়ি ঘোড়া সবকিছু পুড়াই দিয়েছে। এরা কোনো সাধারণ শিক্ষার্থী না, এরা শুধুমাত্র জামাত শিবিরের টোকাই। মানুষের সেবা দেওয়ার জায়গা, আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, বাবা তোমরা চলে যাও, এখানে তোমরা কোনো কিছু করো না, চলে যাও বাবা চলে যাও, এটা তোমাদের সেবার প্রতিষ্ঠান। তাও তারা শোনে না, অ্যাম্বুলেন্স গুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিল। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আস্থার ঠিকানা, ঠিক আছে, আস্থার ঠিকানা। সেখানে যদি হামলা করে তার দুনিয়ার কোনো জায়গায় মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? মিছিলে সরগরম ছিল আফতাবনগর এলাকা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বেলা 11টার পর জড়ো হয় ব্র্যাক, ডিআইইউ সহ আশেপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকার সায়েন্স ল্যাব, প্রেস ক্লাব, বাংলা মোটর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। একের পর এক শিক্ষার্থী হত্যার বিচার সহ এক দফা দাবিতে স্লোগানে মুখর করে তোলেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানী বাংলা মোটরে বিক্ষোভ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগের খবর জানিয়েছেন সহকর্মী এম এ আজিম। শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত এই মুহূর্তে কিন্তু সবটাই রণক্ষেত্র পরিণত হয়েছে। আমার পিছনে শাহবাগের যে পিজি হাসপাতাল, সেই হাসপাতালের উপর থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। সকালে যখন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন তারপরেই সেখানে ছাত্রলীগের যে কর্মীরা তারা সেখানে যান এবং তারপরে কিন্তু সেখানে একটি সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একদমই বাংলা মোটর পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে কিন্তু কিছুক্ষণ পর পর মুহুর্মুহুর আওয়াজ বের হচ্ছে, যে আওয়াজটি বলা চলে গুলি বা কোনো বিস্ফোরণের আওয়াজ হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু এখান থেকে যারা আসতেছিল লাঠি সোটা হাতে কিন্তু তারা একদমই যখন বাংলা মোটর পর্যন্ত আসে এই পর্যন্ত তারা বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনগুলো কিন্তু এখনো জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়া কিন্তু এই পুরো এলাকাটা জুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে রেখেছে। এবং আমরা বাংলা মোটরের যে মোড়, সেই মোড়েও আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা কিন্তু এখানে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন হামলার ঘটনা তারা কিন্তু ঘটাচ্ছেন এবং এই মুহূর্তে এই পুরো এলাকাটি কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই জায়গাটি জুড়ে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং যে আন্দোলনটি একটি জায়গায় ছিল শাহবাগে, সেটি কিন্তু এখন শুধুমাত্র শাহবাগে নেই। এইদিকে বাংলা মোটর, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তারপরে বাংলা মোটর থেকে হাতিরপুল,
সম্পূর্ণ এলাকাটিতেই কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্নভাবে বিক্ষুব্ধরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু দফায় দফায় সংঘর্ষ চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় হামলার ঘটনাও কিন্তু তারা ঘটাচ্ছেন এবং এই মুহূর্তে বলা চলে যে বিচ্ছিন্নভাবে যে হামলাটি হচ্ছে তাতে কিন্তু স্থানীয় এখানে যারা ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়েছেন এবং হাসপাতালের মধ্যে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সবশেষ। রাজধানী জাতীয় প্রেস ক্লাব এলাকায় দুপুরে আন্দোলনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সে বিষয়ে আরো জানিয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। প্রেস ক্লাবের সামনে কিন্তু সকাল থেকে কিন্তু আপনার পেশাজীবী সম্মিলিত পরিষদ তারা কিন্তু আসলে আপনার কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে একাত্মতা ঘোষণা করে তারা আপনার সমাবেশ করেছিল। তার ঠিক সকাল 10টা নাগাদ আসলে এই সমাবেশ শুরু হয়। এরপরে আপনার ঠিক 12টার দিকে কিন্তু আসলে প্রায় সমাবেশ শেষের পর্যায়ে ঠিক তখনই আসলে আপনার পুলিশের সাথে সংঘর্ষ বাধে এবং পুলিশ কিন্তু আপনার পুলিশ টিয়ার সেল ছুড়ে এবং আপনার সেই সাথে তারা আপনার এবং সেই সাথে সাথে কিন্তু আসলে সমাবেশ আপনারা শেষ করে তারা কিন্তু আপনারা এখন কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়া চলছে পুলিশের সাথে এবং আপনার সংঘর্ষে কিন্তু সংঘর্ষ চলছে এবং আপনি কিন্তু বলে রাখি কিছুক্ষণ আগেও কিন্তু আপনার হলো প্রায় শান্তিপূর্ণ ছিল এটি সমাবেশটি, কিন্তু তারপরে কিন্তু আপনার আর এই সংঘর্ষ বাধে এবারে রয়েছে সেই সড়কে কিন্তু আসলে অনেক অবস্থান নিয়েছে এবং দফায় দফায় কিন্তু আসলে পুলিশের সাথে সংঘর্ষ চলছে। দেখতে পাচ্ছেন আসলে আপনারা সবাই কিন্তু আসলে আপনার এখনো কিন্তু আসলে সড়কে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে আসলে বঙ্গবন্ধু যে সাংস্কৃতিক জোট রয়েছে তারাও কিন্তু আসলে আপনার আর কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের যে অগ্নি ব্যাংকের যে গেট রয়েছে সেখানে কিন্তু তারা আসলে আপনার এই কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে আপনার বলেছেন যে ছাত্রদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে গণভবনে যেন তাদেরকে আসলে যে প্রধানমন্ত্রী ডেকেছেন সেখানে যেন তারা আসলে তাদের সাথে দেখা করেন এবং এই সড়ক থেকে যেন তারা সরে গিয়ে তারা শিক্ষার্থীরা যেন বাসায় ফিরে যায় এমন দাবি তারা আসলে জানিয়েছেন। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। সরকার পতনের এক দফা দাবির প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। সকাল থেকে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। নেতারা অভিযোগ করেন দেশে চলমান সহিংসতায় জামায়াত বিএনপির কূটকৌশল কাজ করছে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। কোটা আন্দোলনকারীদের এক দফা দাবির প্রতিবাদে সকাল থেকে ঢাকার রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাসেল স্কয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকার পতনের ডাককে জামাত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে রাজপথে জবাব দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে জামায়াত বিএনপির হাত রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে এক দফার আন্দোলন দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সহিংসতা করছে। তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি। তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, প্রতিবাদী মানুষ, পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বক্তারা বলেন, কোটা সংস্কার হয়ে গেছে, এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রদের বিপক্ষে তো আমরা নই। আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য। আমরা চাচ্ছি যে ওরা ঘরে ফিরে যাক। ওদের অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, ওদের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন ছাত্রদের সাথে বসেন এবং বসে ওনাদেরকে বোঝান এবং টোটাল বিষয়টা যেন ওনাদের কাছে ক্লিয়ার করে। কারণ ওনাদের দাবি দেওয়া কোটা আন্দোলনের যে দাবিটা ছিল তা তো অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এছাড়া ধানমন্ডি, খামারবাড়ি, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 18 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অসহযোগ আন্দোলন চলছে সেটি আজ চট্টগ্রাম শুরু হয়েছিল। চট্টগ্রামে আমরা যেটি দেখেছি সকাল 10:30 থেকে যারা ছাত্র রয়েছেন তারা চট্টগ্রাম নগর নিউ মার্কেটে অবস্থান নিয়েছিল। তারপর পরেই তারা এখানে প্রায় ঘন্টাখানেক অবস্থান নেয়। তারপর আমরা যেটি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আসলে বিভিন্ন পেশার মানুষ তাদের সাথে যোগ দিয়েছেন এবং তারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দেওয়া পূরণ হওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছেন। তারপর আমরা দেখেছি পুলিশের সাথে তারপর পরেই নগর নিউ মার্কেট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। তাদের সাথে আমরা যেটি দেখেছি বিভিন্ন যারা রয়েছে আপনার সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছে তারাও যোগ দিয়েছিলেন এবং এই ক্ষেত্রে উভয়ের আমরা যেটি দেখেছি উভয়ের প্রায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন। এখন যেটি দেখছি পুরো চট্টগ্রামের নিউ মার্কেট কাজডিউরি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থমথম অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা সরকার দলীয় লোকজন ছাত্রলীগ যুবলীগ ছিলেন তারাও বিভিন্ন চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। আসলে বলা যায় পুরো চট্টগ্রামে এখন এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আর এই যে নিউ মার্কেট এলাকায় যে ঘন্টা খানেক আগে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে দুপক্ষের ছাত্রলীগ যুবলীগ সহ বৈষম্য ছাত্র নেতারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আহত হয়েছেন এবং আমরা যেটি জেনেছি প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে নগরীর কাজদেউরি সহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা রয়েছেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও নগরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। তো বলা যায় আসলে পুরো পরিবেশটি একরকমের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় যেগুলো দরকার সেগুলো তারা কাজ করছেন এবং আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে নগরের অন্যান্য জায়গাতেও যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন তারাও অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি নগরের আরো জায়গাগুলোতে ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছেন নেতাকর্মীরা তারাও অবস্থান নিয়েছেন। কিন্তু বলা যায় পুরো আসলে পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে কারণ যে সংঘর্ষ সেই সংঘর্ষের কারণে পুরো চট্টগ্রামের এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী রয়েছেন এক পাশে, অন্য পাশে আমরা যেটি জেনেছি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু সবাই আসলে তারা তাদের রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন। গতকালকে আসলে এই চট্টগ্রামে কয়েকটি বাসায় হামলা হয়েছে। তারপর আসলে এখানকার পরিস্থিতি পুরোটা উত্তপ্ত বলা যায় কারণ এই যে সংঘর্ষ এই ঘটনায় পুরো চট্টগ্রাম উত্তপ্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থা রয়েছেন। এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারাও নগরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। মানিকগঞ্জে চলছে পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ। পুলিশের সাথে যোগ দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। এই ঘটনায় অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। কিছুক্ষণ আগের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আব্দুল আলিম। মানিকগঞ্জে কিন্তু পুলিশ এবং ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ চলছে। তো বর্তমান মানিকগঞ্জে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থী সহ সকল পেশা শ্রেণীর মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। অপরদিকে পুলিশ কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং পুলিশ টিয়ার সেল এবং গোলাগুলি করছেন বলে দেখা গেছে এবং ছাত্রছাত্রীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা এক পাশে জড়ো হয়েছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে সরকার পতনের দাবি তুলে এবং পুলিশ প্রশাসন হার্ড লাইনে রয়েছে এবং আপনারা শুনতেই পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের যে টিয়ার সেলের নিক্ষেপে এবং সেই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে মানিকগঞ্জে কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই সংঘর্ষ চলমান রয়েছে। আরও যদি দেখা যায় যে আপনারা দেখছেন যে ঢাকার ইসা মহাসড়ক এবং শহরের প্রবেশ মধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সেখানে যে রণক্ষেত্রের চিত্র, যে টায়ার জ্বালিয়ে এবং বিভিন্ন যে জ্বালানি কাঠ জ্বালিয়ে তারা বিক্ষুব্ধকারীরা অবস্থান করছেন এবং যে বিক্ষুব্ধ করছে এই বিক্ষুব্ধে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা টেলিভিশনের সাংবাদিক সহ প্রায় 10-12 জন সাংবাদিক আহত হয়েছে এবং অন্তত প্রায় 50 জনের মতো আহতর ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের আন্দোলন সংগ্রামের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ খবর। আবারও জানবো ঢাকার পরিস্থিতি। সায়েন্স ল্যাব থেকে কিছুক্ষণ আগের সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সাদাত নিশাদ।
যে আমরা সকাল থেকে রাজধানীর যে সায়েন্স ল্যাব রয়েছে সেই সায়েন্স ল্যাবে রয়েছে এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ঠিক 10টা থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছে এবং একই সাথে পরবর্তীতে কিন্তু সেই যে শিক্ষার্থীদের যে আন্দোলন এক দফা আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু এক পর্যায়ে অশান্তপূর্ণ আন্দোলন হিসেবে রূপ নেয়। আমরা যদি একটু জানিয়ে রাখি ঠিক 10টার পরপরই কিন্তু আমরা দেখেছি সায়েন্স ল্যাবের এখানে যে সরকার সমর্থিত যে যারা রয়েছে অর্থাৎ আওয়ামী সমর্থিত যারা রয়েছে তাদের সাথে যেখানকার যারা আন্দোলনকে রয়েছে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কিন্তু আমরা যদি জানিয়ে রাখি এর পরপরই কিন্তু এটি একেবারে রণক্ষেত্রে রূপ নেয়। আমি যদি একটু জানিয়ে রাখি যে জিগাতলা মোড়টি রয়েছে সেখানে আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা অবস্থান নিয়েছে এবং অপর পাশে যে সায়েন্স ল্যাবটি রয়েছে সেই সায়েন্স ল্যাবে কিন্তু যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান নিয়েছে এবং সেই সাথে যে একেবারে ককটেল বিস্ফোরণের ক্ষেত্রে শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেই ক্ষেত্রে অপর দিক থেকেও কিন্তু ককটেল বিস্ফোরণ হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে যাদেরকে পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাদের যে অবস্থা সেটি আমরা দেখেছি একেবারে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু যে বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়। তো এখন পর্যন্ত সায়েন্স ল্যাবের যে পরিস্থিতি এক প্রকার অশান্ত অবস্থায় রয়েছে, রণক্ষেত্র অবস্থায় রয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ল্যাবেট হাসপাতাল থেকে শুরু করে যে নিউ মার্কেট রয়েছে সেই দিকে অবস্থান নিয়েছে এবং একই সাথে আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা কিন্তু জিগাতলার যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে। তো এই ছিল সায়েন্স ল্যাব থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রোববার এই সিদ্ধান্ত দেন। আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে, পুলিশকেও আইনের আওতায় কাজ করতে হবে। আরও জানাচ্ছেন নাফিয়া ফিরজানা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 9 শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রোববার সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। এ সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশের অংশগ্রহণের অধিকার আছে, পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বলেও উল্লেখ করেন হাইকোর্ট। কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না এবং রিট পিটিশনটির যারা পিটিশনার ছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডে ছিল না। এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা যায় সামারিলি। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিটকারীরা নিন্দা জানায়নি। আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে এবং PRB যেটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 56 পর্যন্ত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়, সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। তবে রিটকারী আইনজীবীরা জানান, সব মৃত্যুর নিন্দা জানিয়েছেন তারা। আদালতে যে আদেশটি দিয়েছেন আমাদের মামলাটি উনি খারিজ করে দিয়েছেন সত্য, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথম যেটি পুরোটাই যদি বলি সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কারীর ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে এ রিট করেন আইনজীবী মানজুরাল মাতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানিয়ে আবারও দলের নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে সরকার জাতিকে ধ্বংস করে দিচ্ছে দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বানও জানান তিনি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে।
চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকার দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ তো এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দাবি করেন তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে বিশ্ব বিবেকও। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। সরকারকে বিদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর রক্তপাত না ঘটিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সবার সঙ্গে আলোচনা করে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো, কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের পেটুয়া বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে সরকারের পদত্যাগও দাবি করেন তারা। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। এই দেয়াল লেখন, এই 2024 যে গণ অভ্যুত্থান, এই লেখা পড়তে হবে। আমরা আগামীতে আবারও যাব। আমাদের জিয়া এখানে বলেছে আমরা দ্বিগুণ হব, 4 গুণ হব। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, তাকে যেতে হবে। 9 দফা নাই, কিন্তু এই সরকারের কাছে না। যে খুন করেছে, খুনির বিচার করার কোনো বৈধতা নাই। রাজপথে আমরা আলোচনা করব। আর আপনার সেই সুরক্ষিত ভবনে, যে সুরক্ষিত ভবনের সামনে আপনার প্রতিদিন আপনার রেসিডেন্সিয়াল মডেলে যেত ফায়াজ, সে ফায়াজ মারা গেছে। আপনার প্রতিবেশী প্রতিষ্ঠানে সে ছিল। আমরা ফায়াজের রক্ত মারিয়ে আপনার সাথে ওই গণভবনে আর যাব না। টানা বৃষ্টি, উজানের ঢলে প্লাবিত ফেনী। উজানের ঢলের তোড়ে ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে ভোলার 20 গ্রাম। চরম বিপাকে দুর্গত এলাকার বাসিন্দারা। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 12টি স্থান ভেঙে গেছে। হু হু করে পানি ঢুকছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের 74টি গ্রাম প্লাবিত। এতে পানিবন্দী অন্তত 35,000 পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ডুবে গেছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। এখনো তলিয়ে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দারা। যাদের নিচু বাড়ি, অধিকাংশ বাড়িঘর তাদের ডুবে গেছে। মানুষের ফসল, মাছের ঘের বেশিরভাগই ডুবে গেছে। এখানে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতির সম্মুখীন এই এলাকাবাসী হতে যাচ্ছে এই বন্যায়। 4-5 দিন আগে ধান লাগাইছে, সব নিয়ে গেছে। পানির কারণে মনে করেন গাড়ি চালাতে পারতেছি না,
গাড়ির মধ্যে রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। দাঙ্গার কারণে তো আজকে এই অবস্থা। ওগুলো যদি নাকি স্থায়ীভাবে সংস্কার হয় তাহলে আর এই অবস্থা হতো না। কয়েকদিন থেকেই পানিতে নিমজ্জিত ভোলা নিম্নাচল, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 30,000 মানুষ। ফুসকুনিত মাছ ছাড়ানো আসিল, 2টা ফুসকুনিত সব গেছে গিয়া। একজন মনে করেন অসুস্থ হইলে এসব পানি কেজি দিয়ে নিতে আনতে অনেক অসুবিধা হইতেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বোমা নয়, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, এমনটাই দাবি করছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিস্তারিত দেওয়ান মুবাশশিরা হোসেনের রিপোর্টে। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। সেই সময়ই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হানিয়া যেখানে অবস্থান করছিলেন সেখানে ব্যাপক লোক সমাগম থাকায় হত্যা করা সম্ভব হয়নি তাকে। এবার আর সে সুযোগ হারায়নি মোসাদ। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হানিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এর সাথে যুক্তরাষ্ট্র যুক্ত বলে দাবি করে বাহিনীটি। বিবৃতিতে আরও বলা হয়, ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দোষারোপ করা হচ্ছে IRGC-কে। কমান্ডার ইসমাইল কানি তার বাহিনী থেকে বহিষ্কার করছেন লোকজনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। স্থানীয় সময় রোববার ভোরে উত্তরাঞ্চলে বেইট হিল্ল শহরকে লক্ষ্য করে কাতিউষা রকেট ছুড়েছে তারা। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের দামামার মধ্যে টিকিট পাওয়া মাত্র নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। সাইরেন ও রকেটের শব্দে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইট হিল্ল শহর। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় রোববার ভোরে উত্তরাঞ্চলের শহরটিতে কাতিউষা রকেট ছড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। 50টিরও বেশি কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে বেইট হিল্লেল, কিরিয়াত শামোনা এবং মিসগাভ আমের বসতিতে রকেট আঘাত হেনেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবরও পাওয়া গেছে। এছাড়া স্থানীয় সময় শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহতের খবরও পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। এ অবস্থায় টিকিট পাওয়া মাত্রই দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়, সেখানকার আঞ্চলিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। এ অবস্থায় তাদের নাগরিকদের একই নির্দেশনা দেয় দেশটি। গণমাধ্যম বলছে, ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এতে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। আফরিন মৌ, নিউজ ডেস্ক,
দেশ। প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে শেষে 16 স্বর্ণ সহ 37 পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। আসলে নিজের তৃতীয় স্বর্ণপদক জিতেছেন সিমন বাইলস এবং কানাডার সামার ম্যাকিন্টোশ। মেয়েদের 100 মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম মানবী হয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। আর টেনিসের নারী একক জিতে ইতিহাস গড়েছেন চীনের জেং কিংওয়েন। আহাদ চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। অষ্টম দিনে পুলে রীতিমতো ঝড় তুলেছেন সাঁতারুরা। মেয়েদের 800 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেডি লেডিকি। অলিম্পিকে রেকর্ড নবম স্বর্ণ গলায় তুললেন এই জলকন্যা। আর 400 মিটার মিশ্র রিলেতে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্র। 100 মিটার বাটারফ্লাইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাঙ্গেরির মিলাদ। এদিকে মেয়েদের 200 মিটার ব্যক্তিগত মেডেলিতে জিতেছেন কানাডার সামার ম্যাকিন্টোশ। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি 100 মিটার স্প্রিন্ট। মাত্র কয়েক সেকেন্ডের ইভেন্টটিতে নজর থাকে সবার। এবার নতুন দ্রুততম মানবী দেখলো প্যারিস। সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড 10.72 সেকেন্ড সময় নিয়ে এই খেতাব নিজের করে নিয়েছেন। এর আগে সেমিফাইনাল থেকে হঠাৎই নিজের নাম প্রত্যাহার করে নেন এই ইভেন্টের অন্যতম ফেভারিট জ্যামাইকার শেলি অ্যান্ড ফ্রেজার প্রাইস। জিমন্যাস্টিক্সে একের পর এক ঝলক দেখিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সিমন বাইলস। দলীয় এবং ব্যক্তিগত অল অ্যারাউন্ড জেতার পর এবার ভল্টেও নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন তিনি। 8 বছর পর এই ইভেন্টে স্বর্ণ পুনরুদ্ধার করলেন 27 বছর বয়সী বাইলস। অষ্টম দিন শেষে 16 স্বর্ণ সহ 37 পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। দেশটির ইতিহাসে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন জেং কিনওয়েন। ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা বেকচকে 6-2 ও 6-1 গেমে হারান 21 বছর বয়সী জেং। অলিম্পিক টেনিসে চীনের এটি দ্বিতীয় স্বর্ণ। এর আগে 2004 সালে মেয়েদের ডাবলসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল দেশটি। আহাদ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।